আজকে আমরা বায়োলজি 6th চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করব আর একটু বোঝার চেষ্টা করব কি কি আছে না আছে। তো অধ্যায়ের নাম হচ্ছে জীবে পরিবহন। তারপরে হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমরা একটু দেখি। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌতবিদ্যা এবং ভৌতবিদ্যার পাশাপাশি প্রোটোপ্লাজম শতকরা 90 ভাগই পানি, এটা বলছে। আর এই কারণে একে ফ্লুইড অফ লাইফ বলে। তারপরে উদ্ভিদ তার মূলরোমের মাধ্যমে মাটির কৌশিক পানি শোষণ করে, এটা বলছে। মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলই লবণ পরিশোষণের অঞ্চল। মানে মূলের ক্ষেত্রে এই যে ধরো এখানে তো একটা গাছ আছে, দেখতেছো না? এই গাছটার যদি একটা মূল থাকে, তাহলে ওই মূলের আশেপাশে কিছু মূলরোম থাকে এরকম চিকন চিকন। এই মূলরোমের মাধ্যমে তারা পানি এবং তোমার লবণ এগুলা পরিশোষণ করে। কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কোষরস বলে। আচ্ছা, মানে কোষরস কি? কোষের মধ্যে যে পানি আর পানিতে দ্রবীভূত খনিজ লবণ আছে ওই জিনিসটা। আচ্ছা, যে শরীরতত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় সেটা হচ্ছে প্রস্বেদন বা বাষ্পমোচন। মানে প্রস্বেদন আর বাষ্পমোচন একই জিনিস। পানি শোষণের চেয়ে প্রস্বেদনে পানি হারানোর হার বেশি হলে উদ্ভিদের জন্য পানি এবং খনিজের ঘাটতি দেখা দিবে। এটা কি বলছে? মানে একটা উদ্ভিদ, এই যে ধরো এই উদ্ভিদটাই যতটুকু পানি শোষণ করতেছে তার চেয়ে বেশি যদি পানি বের করে দেয়, তাহলে কি হবে? তার পানির ঘাটতি দেখা দিবে, খনিজের ঘাটতি দেখা দিবে, পানি হারানোর হার বেশি যদি হয়। এর ফলে উদ্ভিদের মৃত্যু হয়ে যেতে পারে। তার মানে কি এই জিনিসটা কি তার মৃত্যুর কারণ হতে পারে, অথচ এটা ছাড়া সে বাঁচতে পারবে না। তার মানে এই জিনিসটাকে একটা প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। তারপর হচ্ছে হাড়ের লাল অস্থিমজ্জ থেকে রক্তকণিকার জন্ম। রক্তকণিকার জন্ম কোথায়? হাড়ের লাল অস্থিমজ্জায়। মানবদেহের মানবদেহের সংবহনতন্ত্র এটা হচ্ছে বদ্ধ। বদ্ধ কেমনে? কারণ রক্ত কোনো জায়গায় কোনো গহ্বরে গিয়া পুরা খোলাখুলি হয়ে যায় না। সারা শরীরের ভিতরে যতগুলা রক্ত নালিকা আছে সেই রক্ত নালিকার ভিতর দিয়ে এবং হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, কোনো জায়গায় গিয়া ছাড়া হয় না। যেমন আর্থ্রোপোডার মধ্যে আমরা জানি যেরকম হিমোসিল নামক একটা গহ্বর থাকে, এটার ভিতরে রক্ত থাকে। বাট মানুষের ক্ষেত্রে এরকম হিমোসিল কোনো রক্ত গহ্বর কিছুই নাই, শুধুমাত্র রক্ত নালিকা এবং পুরোটার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। সো এই জিনিসটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে তোমার পার এমএল রক্তকণিকার পরিমাণ হচ্ছে 50 লক্ষ। এটা হচ্ছে লাল রক্তকণিকা যেটা, সেটা। আর শ্বেত রক্তকণিকা হচ্ছে 4 থেকে 10,000 পার এমএল। আর অনুচক্রিকা হচ্ছে 2,50,000। এই জিনিসটা অনেকে লক্ষ্য করে থাকো যে অনেক সময় মানুষের ডেঙ্গু হয় এবং ডেঙ্গু হলে অনুচক্রিকার পরিমাণ যথেষ্ট কমে যায় এবং এতটা কমে যে 50,000-এর নিচে এসে পড়ে। তখন আমরা জানি যে ডাবের পানি এগুলা খাইতে দেওয়া হয়। আচ্ছা, বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন এবং রক্তরসে অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। এগুলাকে বলা হয় ব্লাড গ্রুপ। আমরা জানি এ, বি, ও এগুলা ব্লাড গ্রুপে বিভক্ত করা আছে মানুষের রক্ত। তো কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলা হয় রক্ত সঞ্চালন। তারপর রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে সৃষ্ট চাপকে রক্তচাপ বলে। আচ্ছা, চাপ জিনিসটাকে দেখো, কিন্তু এই জায়গায় বলা হয়েছে ধমনী গাত্রে, শিরা গাত্রে কিন্তু না। ধমনী গাত্রে যে চাপ সেটাই কিন্তু রক্তচাপ। একজন মানুষের রক্তচাপ হচ্ছে 120/80 মিলিমিটার পারদ চাপ। এই জায়গায় 120 হচ্ছে সিস্টোলিক প্রেশার আর 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোল ডায়াস্টোল কি? হৃৎপিণ্ড যখন একটা সংকুচন দেয়, মানে একটা কন্ট্রাকশন দেয়, মানে একদম সংকুচিত হয়ে যায়, ভিতর থেকে রক্ত বের করে দিতেছে, তখন কি একটা মানে প্রচন্ড চাপে রক্তগুলা আগাবে আগাবে না? তার মানে কি চাপটা কি নর্মালের চেয়ে একটু বেশি হবে না? সেটাই হচ্ছে সিস্টোল। সিস্টোলিক চাপে হচ্ছে দেখো এই যে 120 মিলিমিটার পারদ চাপ। তারপরে আবার বলা হইতেছে ডায়াস্ট্রল। ডায়াস্ট্রল মানে কি? যখন রক্ত টানতাছে ইয়া থেকে, নালী থেকে, মানে হৃৎপিণ্ড ভরতাছে, ওই সময় যে ইয়াটা হয়, চাপটা হয়, তখন কি রক্তের চাপ কিছুটা কম হবে? এই দেখো, কম, 80 মিলিমিটার পারদ চাপ। তারপর রক্তরসের প্রধান উপাদান হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথমবিন। এই রক্তরসের প্রোটিনগুলোকে আমরা এইভাবে মনে রাখি যে GPA5। তো জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, এই যেটা। তারপরে পি দিয়ে হচ্ছে প্রথম মিন, যেটা এই জায়গায় নাই। আর এ দিয়ে হচ্ছে অ্যালবিউমিন, এই যে এ দিয়ে হচ্ছে অ্যালবিউমিন। আর 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। তারপরে হচ্ছে তোমার হৃৎপিণ্ডে বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ, এটা হচ্ছে হৃৎপিণ্ড। এটা বুঝাইতেছে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে উচ্চ রক্তচাপ বলে। আর পি দিয়ে জানি কি বলছিলাম এই জায়গায়? প্রথম মিন। কিন্তু অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথম মিন, এই চারটা হচ্ছে রক্তের মেইন প্রোটিন।
তারপর স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে বলা হয় উচ্চ রক্তচাপ, আর কমকে বলা হয় কি লো প্রেশার। লিউকেমিয়া রক্তের ক্যান্সার বলা হলেও এটি আসলে রক্ত উৎপাদন বা ব্যবস্থার অস্বাভাবিকতাজনিত একটি রোগ। এতে প্রধানত যে অঙ্গটি ক্যান্সার আক্রান্ত হয় সেটা হচ্ছে অস্থিমজ্জা। তো এটা নেক্সট দেখি আমরা অবজেক্টিভ গুলো সলভ করার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে যে অবজেক্টিভ সেটা হচ্ছে অলিন্দদ্বয়ের সংকুচনের ফলে কোন কপাটিকা বা বাল্ব খুলে যায়। সংকুচনের কথা বলছে এবং অলিন্দ বলছে, নিলয় কিন্তু বলে নাই। অলিন্দর সংকোচন এর অর্থ কি, মানে রক্তটা অলিন্দ থেকে নিলয়ে যাবে। অলিন্দ থেকে নিলয়ে যাওয়ার সময় অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে বাল্বগুলো আছে সেগুলাই তো খুলে যাবে, ঠিক না? ওইগুলোর মাধ্যমে যেহেতু রক্ত পাস হবে, তো সেই বাল্বগুলো কি বাইকাস্পিড বাল্ব অথবা ট্রাইকাস্পিড বাল্ব। বাইকাস্পিড থাকে বাম পাশে আর ডান পাশে থাকে হচ্ছে ট্রাইকাস্পিড বাল্ব। তাহলে কোনটা হবে উত্তর এই জায়গায়? এই যে ট্রাইকাস্পিড। ধমনীর প্রাচীর কয় স্তর বিশিষ্ট? আমরা জানি ধমনী হোক আর শিরা হোক দুইটার প্রাচীরই 3 স্তর বিশিষ্ট। এই যে এরকম তোমরা পড়ছো না, ইন্টারনা মিডিয়া ইন্টারনা সরি টিউনিকা মিডিয়া টিউনিকা ইন্টারনা, এরকম 3টা ভাগ থাকে, টিউনিকা এক্সটারনা। কোনটি একদিকে ক্ষুদ্রতম ধমনী ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে? আচ্ছা, যখন একটা ধমনী আস্তে 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 খুব ক্ষুদ্র হয়ে যায়, ওই পাশ থেকে আবার আরেকটা তোমার শিরার উৎপত্তি হয়, ওই জিনিসটা বা যে একটা গঠন সৃষ্টি হয়, ওই গঠনটাকে বলা হয় কৌশিক জালিকা। তারপরে তোমার হচ্ছে 4 নম্বর বলা হইতেছে কোন শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। নর্মালি আমরা কি জানি যে শিরারা সবসময় অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী কি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এই জায়গায় বলতে যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে শিরা, এটা আমরা কোথায় পড়ছিলাম? অবশ্যই পালমোনারি শিরার ক্ষেত্রে পড়ছিলাম। পালমোনারি শিরা সে হচ্ছে একটা ব্যতিক্রম, সে শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তারপরে বলছে যে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা যায়, তাকে বলা হয়েছে স্ফিগমোম্যানোমিটার। তারপর হচ্ছে রক্তের গ্রুপ বি কোন রক্ত গ্রুপকে রক্ত দিতে পারে? রক্তের গ্রুপ বি বলতে আসলে কি বোঝায়? রক্তের গ্রুপ বি বলতে বোঝায় হচ্ছে তার অ্যান্টিজেন যেটা সেটা হচ্ছে বি। আর এই ব্লাড গ্রুপিং গুলা কেমনে করা হয়? ব্লাড গ্রুপিং করা হয় রক্তের তোমার অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুই ধরনের একটা বস্তু আছে, সেই বস্তুর মাধ্যমে। এটা হচ্ছে ধরো, এটা হচ্ছে একটা মানে লাল রক্তকণিকা। এই লাল রক্তকণিকার বাইরের দেহে গাত্রের মধ্যে কিছু ইয়া থাকে, রিসেপ্টর থাকে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট অ্যান্টিজেনের জন্য। আর রক্তের মধ্যে এমনি রক্ত রসের মধ্যে কিছু অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি কি ওই রিসেপ্টর যদি অন্য কিছু পায় তাহলে ওটারে ধ্বংস করে দিবে। তো এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে রিসেপ্টর, তোমার অ্যান্টিবডি। যেই রক্তের মধ্যে যেই অ্যান্টিজেন থাকে ওরে আমরা ওই রক্তের গ্রুপই বলি। এবং বেশিরভাগ সময় দেখা যায় যে এটা যদি ধরো এ অ্যান্টিজেনের একটা রক্ত হয়ে থাকে তাহলে তার অ্যান্টিবডি হয়ে থাকে বি অ্যান্টিবডি। মানে তার রক্তের মধ্যে যদি বি অ্যান্টিজেনটা আসে কোনোভাবে তাহলে ওই অ্যান্টিজেনটাকে নষ্ট করে ফেলবে। এটা হচ্ছে কেস। তার মানে তার রক্তের গ্রুপ হচ্ছে বি, এর অর্থ হচ্ছে তার অ্যান্টিজেন হচ্ছে বি, মানে যে এই ইয়াটা তোমার রিসেপ্টর হচ্ছে তার বি এর রিসেপ্টর। তাহলে সে কাকে কাকে রক্তদান করতে পারবে? অবশ্যই এমন এমন রক্তের মানুষকে রক্তদান করতে পারবে যাদের দেহে এই বি এর বিপরীতে কোনো অ্যান্টিবডি নাই, ঠিক না? দেখো এই জায়গায় তোমার এই কেসটার মধ্যে তার রক্ত হচ্ছে এ কিন্তু তার অ্যান্টিবডি আছে বি। সেম যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি হয়ে যায় তাহলে তারা একজন আরেকজনকে ধ্বংস করে দেয়। সেরকম কেসটা হওয়া যাবে না। বি এর কেস তাহলে বি রক্তের গ্রুপ, তো বি রক্তের গ্রুপকে দিতেই পারবে। তো আমরা তিনটা অপশনের মধ্যে দেখতেছি যে বি রক্তের গ্রুপ কমন, তো বি তো দিতেই পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এক একে দিতে পারবে, দেখো এর মধ্যে কিন্তু বি অ্যান্টিবডি থাকে, তার মানে রং ধ্বংস করে ফেলবে এই জায়গায়, তো একে রক্ত দেওয়া যাবে না। তো এই কেসে তোমার এই ক বাদ হয়ে যেতেছে। তারপরে এখানে আমরা দেখতেছি যে ও গ্রুপের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু 2 প্রকারের অ্যান্টিবডি থাকে। সো এই বি অ্যান্টিবডিটা কিন্তু এই ও রক্তের গ্রুপের মধ্যে এক্সিস্ট করতেছে। তার মানে বি এর যখন অ্যান্টিজেন আসতেছে তখন বি এর রক্তের গ্রুপটাকে তোমার ধ্বংস করে দিবে এই ও এর অ্যান্টিবডি অফ বি। সো এটাও বাদ, তো এটা বাদ হয়ে গেছে। তারপরে তোমার এটা বাদ হয়ে গেছে এ থাকার কারণে। এখানে আমরা দেখি বিতে যায় এবং এবি রক্তের গ্রুপ বলতে বোঝায় যে তাদের কোনো অ্যান্টিবডি নাই, এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুই অ্যান্টিজেনই আছে। সো এটার মধ্যে কি দিতে আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখো বি অ্যান্টিজেনের তার বিরুদ্ধে কোনো শক্তি নাই, বি অ্যান্টিবডিটা নাই। সো এটার মধ্যে খুব সহজেই রক্ত দেওয়া যাবে।
আর এটা কেন বাদ হয়ে গেছিল? কারণ এটার মধ্যে এ আছে, তার মানে তার অ্যান্টিবডি হচ্ছে বি, কে ধ্বংস করে দিবে। রক্তে কত প্রকার লিপোপ্রোটিন থাকে? আমরা জানি যে 2 প্রকার লিপোপ্রোটিন থাকে, একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল। আর রক্তে কত প্রকার লিপোপ্রোটিন, এটা মানে আরেকটা আছে কোলেস্টেরল। হ্যাঁ, একটা হচ্ছে এইচডিএল, একটা হচ্ছে এলডিএল, আর একটা হচ্ছে তোমার এটা 3 প্রকারই তো, কিন্তু কি যে হতেছে, লেট মি চেক। সো এটা হচ্ছে কি বলছে, রক্তে কত প্রকার লিপোপ্রোটিন, রক্তে কত প্রকার লিপোপ্রোটিন, হাউ মেনি টাইপস অফ lipoprotein are there in the blood? এখানে বলতে হচ্ছে 5, একটা হচ্ছে এলডিএল, এইচডিএল, আচ্ছা যাই হোক, এগুলা যাই বলা হোক, আমরা হচ্ছে 3টাই পড়বো, কারণ আমাদের বইয়ে আমরা 3টা পড়ছি, একটা হচ্ছে এইচডিএল, এলডিএল আর কোলেস্টেরল। আচ্ছা, সো এটা হচ্ছে 3টা। এবার সাধারণত সুস্থ অবস্থায় হাতের কবজিতে পালস এর মান প্রতি মিনিটে কত হয়? পালস হচ্ছে তোমার 70 থেকে 80-র ভিতরে হয়। যার কারণে হচ্ছে তোমার 75 ধরে নেয়, এবং 75 ধরে নিলে মানুষের যে একটা হার্টবিট, সেই হার্টবিটটা দাঁড়ায় হচ্ছে 0.8 সেকেন্ড পার হার্টবিটে। এই জায়গায় হচ্ছে তোমার নর্মাল সুস্থ অবস্থায় যদি কাজকর্মক্ষম না থাকে, জাস্ট বসে রয়েছে এরকম একটা মানুষের ক্ষেত্রে তার পালস রেটটা খুব মানে স্বাভাবিক হবে, এরকম 70 টাইপের হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। তারপরে হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ কি? উচ্চ রক্তচাপ। আমরা জানি যে হাই প্রেশার হইলে তোমার স্ট্রোকটা বেশি হয় এবং হৃদরোগও বেশি হয়। সন্তান প্রসবের সময় কোন রোগের কারণে মায়ের উচ্চ রক্তচাপ দেখা দেয়? এটার উত্তর হচ্ছে তোমার এই যে খিঁচুনি রোগ থাকলে। তারপর হচ্ছে কোন শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু এ আর বি 2 ধরনের অ্যান্টিবডি থাকে। কোনো অ্যান্টিজেন থাকে না, তার মানে কি? ও গ্রুপ, কারণ অ্যান্টিজেনের নামই তো নামকরণ করা হয়, আর ও মানে হচ্ছে তার কোনো অ্যান্টিজেন নাই। খারাপ কোলেস্টেরল কাকে বলা হয়? এই যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে বলা হয়। তারপর হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমায় কোন কোলেস্টেরল? এটা হচ্ছে তোমার এই এইচডিএল, কারণ এইচডিএল হচ্ছে ভালো প্রোটিন, আর ট্রাইগ্লিসারাইড এটা হচ্ছে কি উল্টাপাল্টা প্রোটিন। এটার তো ব্যাখ্যা তেমন একটা দেওয়া নাই বইয়ে। তো এই যে দেখো, তোমার রক্তে কত প্রকার লিপোপ্রোটিন, এই 3টাই কিন্তু তোমার বইয়ের ছিল, ট্রাইগ্লিসারাইড একটা। সাধারণত আমাদের রক্তে কত শতাংশ এলডিএল থাকে? শতাংশ হিসাব, এটা এখানে উত্তর হচ্ছে তোমার 70%। এলডিএল থাকে বেশি, যেটা বেশি থাকা উচিত না, আর এইচডিএল থাকে কম, যেটা আরেকটু বেশি থাকা উচিত। তারপরে কোলেস্টেরল জমার কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে যে ব্যথা হয়, সেই ব্যথাকে কি বলে? এই যে অ্যানজাইনা, মানে হচ্ছে বুকে ব্যথা। তারপরে যদি দেখি, তোমার প্রশ্ন বলতেছে যে এবি গ্রুপে কোন অ্যান্টিবডি থাকে? এবি গ্রুপ, এটার মধ্যে আমরা দেখে বুঝতেছি যে এ আর বি 2 ধরনের অ্যান্টিজেন আছে। কারণ 2 ধরনের অ্যান্টিজেন যদি এক্সিস্ট করে, তাহলে কি তার কোনো অ্যান্টিবডি থাকার কথা? অ্যান্টিবডি থাকলে কিন্তু এই রক্ত আর বাঁচার কথা না, তার মানে কি অ্যান্টিবডি নাই আসলে। তারপর হৃৎপিণ্ডের বহিঃস্তর কোন কলা নিয়ে গঠিত? হৃৎপিণ্ডের বাইরের স্তর কি? তোমার হৃৎপিণ্ডের বাইরের স্তরকে বলা হয় হচ্ছে পেরিকার্ডিয়াম। এই জিনিসটা, এই স্তরটা কি নিয়ে গঠিত? এটার তোমার উত্তর হচ্ছে যোজক কলা। যোজক কলা কি? কানেকটিভ সেল, কানেকটিভ টিস্যু। বাতজ্বরের ওষুধ কোনটা? মানে যেই রোগের মাধ্যমে বাতজ্বরের চিকিৎসা দেওয়া হয় সেটিতে বাতজ্বরের, আমরা জানি প্যারাসিটামল, জ্বর হইলে প্যারাসিটামল দেয়। তারপরে যে তোমার স্টেরয়েড দেয় হচ্ছে বাতজ্বরের জন্য। তো আমরা তো স্টেরয়েড মানে বাতজ্বরের জন্য নর্মালি দেয় না। এছাড়া তোমার হচ্ছে যে পেনিসিলিন হচ্ছে বেস্ট ওষুধ বাতজ্বরের জন্য। বাতজ্বরের জীবাণু কোনটা? এটা হয়তো তোমাদের বইয়ে দেওয়া আছে, এটার উত্তর হচ্ছে তোমার এই যে স্ট্রেপ্টোকক্কাস। বাতজ্বরের জীবাণুর নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস জীবাণু।
আর এই নিউমোকক্কাস হচ্ছে নিউমোনিয়ার জীবাণু। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে গিয়া টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া, যেটা বলা হয় তোমার অনেক সময় টিবি ব্যাকটেরিয়া, যেটার কারণে যক্ষা হয়। সিজারার কারণে আমাশয় হয়। দ্বিবতর বৃত্তের মতো কণিকা কোনটা? এই যে দেখো আমরা কি আঁকছিলাম, এই যে অ্যান্টিজেন যে আঁকছিলাম, অ্যান্টিজেন এটা কোন রক্তের কণিকার মধ্যে আঁকছিলাম? রেড ব্লাড সেল মানে লোহিত রক্ত কণিকা। এটার আকৃতি দেখো, এদিক দিয়ে কিন্তু গর্ত, এবং এটা অ্যালপেনলিবে চকলেটের মতো দেখা যাইতেছে। ওই অ্যালপেনলিবে চকলেটটা যেরকম দেখতে, এই দ্বিবতল জিনিস ওইটাই। সো এটা কি? লোহিত রক্ত কণিকা। লোহিত রক্ত কণিকার গড় আয়ু কিন্তু 120 দিন। এটা তোমরা হয়তো নতুন জানতেছো। এটাই। শ্বেত রক্ত কণিকা ঘনপথ সৃষ্টির মাধ্যমে যে জীবাণু ভক্ষণ করে সেটাকে কি বলা হয়? এটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা জীবাণু ভক্ষণ করে। সার্বজনীন রক্তগ্রহীতা বলা হয় কোন গ্রুপধারী রক্তদাতাকে? এই যে আমরা জানি হচ্ছে এটা এবি গ্রুপ। এবি গ্রুপের মধ্যে কোনো প্রকার কোনো অ্যান্টিবডি নাই, সো তুমি যেই অ্যান্টিজেনই দাও সে খুব সাদরে তোমার রক্তটা গ্রহণ করতে পারে। এজন্য এবি হচ্ছে সার্বজনীন রক্তগ্রহীতা। অণুচক্রিকা কোন রাসায়নিক বস্তু নিঃসৃত করে? অণুচক্রিকা নিঃসৃত করে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন কি করে? যে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। কোষে অক্সিজেন পরিবাহিত হয় কি রূপে? মেইনলি অক্সিজেন তো পরিবাহিত হয় অক্সিহিমোগ্লোবিন রূপে। তারপর হচ্ছে হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত? এটা আমরা একটু আগে বলে হচ্ছিলাম যে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম, অস্থি হচ্ছে পেরিঅস্টিয়াম, তারপরে তোমার তরুণাস্থি হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরি দিয়ে আমরা সবসময় আবৃত করার এরকম কিছু একটা বুঝবো, এবং বাকি যে অংশটুকু থাকে ওইটা দিয়া কোন জিনিস সেটা বোঝায়। যেমন কার্ডিয়াম আমরা যে কোনো জায়গায় দেখবো যে তোমার হৃৎপিণ্ড বিষয় কিছু থাকলে দেখবা কার্ডিয়াম বা কার্ডিয়াল এরকম থাকবে। অস্থি বিষয়ক থাকলে অস্টিও এরকম থাকবে। তারপরে তোমার তরুণাস্থি বিষয়ক থাকলেই দেখবা কন্ড্র থাকতেছে। যেমন সেলের কথা বলি, তোমার ইয়ে থাকে, আহ, হাড়ের সেল হচ্ছে অস্টিওসাইট। তারপরে তোমার যেগুলো তরুণাস্থি, তরুণাস্থির সেল কি? কন্ড্রোসাইট। এভাবে সাইড দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার কোষ, আর বাকিটুকু কি কোন জিনিসের কোষ সেটা বোঝায়। সেম। তো এই জায়গায় হৃৎপিণ্ডের সবচেয়ে ভেতরের স্তরের নাম কি? এই দেখো এন্ডো। এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরের। এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে, মায়ো মানে বা মায়ো অথবা মেসো, এই জিনিসটা দিয়ে বোঝায় হচ্ছে ভিতরে, মাঝখানে। তো এই জায়গায় সবচেয়ে ভিতরে মানে একদম ভিতরের দিকে বোঝাচ্ছে এন্ডো। যদি বলতো একদম একদম বাইরের স্তর তাইলে আমরা কি বলতাম? তাইলে বলতাম হচ্ছে এক্সো। যদি বলতো যে মাঝামাঝি স্তর তাহলে দেখতাম হচ্ছে মায়ো। এটা হচ্ছে কথা। আর যেহেতু হৃৎপিণ্ড, সো কার্ডিয়াম হবে সবগুলাই। হৃৎপিণ্ডের উপরের যে প্রকোষ্ঠ তাদেরকে কি বলা হয়? অলিন্দ। নিচের গুলো হচ্ছে নিলয়। জীবদেহের ভৌতভিত্তিক, জীবদেহের ভৌতভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। জীবদেহের ভৌতভিত্তি কি? প্রোটোপ্লাজম। তারপরে উদ্ভিদের মূল থেকে পানি শোষণ কয়টা প্রক্রিয়া আছে? একটা হচ্ছে তোমার সক্রিয় শোষণ, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। তাহলে কোনটা হইতেছে তোমার কয়টা প্রক্রিয়া? প্রক্রিয়া কিন্তু সক্রিয় শোষণ, নিষ্ক্রিয় শোষণ, আরেকটা কি? আরেকটা কি ধরনের শোষণ হইতে পারে? এখানে তোমার উত্তর দেওয়া হচ্ছে তোমার 3টি। উদ্ভিদের মূল থেকে পানি শোষণ কয়টি প্রক্রিয়া কাজ করে? সক্রিয় শোষণ, আচ্ছা পানি শোষণ বলছে না। পানি শোষণের জন্য হচ্ছে সক্রিয় নিষ্ক্রিয় না, এটা হচ্ছে লবণ পরিশোষণের জন্য হচ্ছে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ। মূল থেকে পানি শোষণে কয়টি প্রক্রিয়া কাজ করে? আচ্ছা এটার মধ্যে এরকম ছিল যে ইমবাইবেশন, তারপর অবিশ্রবণ, আর অবিশ্রবণের ব্যাপন তো এরকম পরে। ওই জিনিসগুলা নিয়ে হচ্ছে 3টা পরে। সার্বজনীন রক্তদাতা বলা হয় কোন রক্তধারীকে? এটা তো আবারও বলা হইতেছে যে তোমার রক্তদাতা বলছে না, আচ্ছা আচ্ছা, রক্তদাতা হচ্ছে এই যে তোমার ও গ্রুপধারী। ও গ্রুপধারী রক্তদাতা কেন? কারণ তাদের অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নাই। এটার কারণে সে হচ্ছে যে কাউকে রক্ত দিতে পারে। রক্ত দিলে তার যে অ্যান্টিবডি গুলো আছে ওইটা যে কোনো রক্তের ওই হাজার 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 অ্যান্টিজেন থেকে খুব বেশি অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে না। মানে এন্ড অফ দ্য ডে ওটা রক্তটা কাজে লাগে যেতেছে। আচ্ছা, কোন দ্রব্যের কোন দ্রব্যের অণুর বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়াকে কি বলে? এই জায়গায় দেখো ঘনত্বের কথা বলছে এবং প্রেসারের কোনো কিছু বলে নাই, প্লাস কোনো বৈষম্যভেদ্য পর্দার কথাও বলে নাই, তাহলে কি ডাইরেক্ট ব্যাপন না? মূলরোম থেকে পানি মূলের কর্টেক্সে প্রবেশ করার
করে কোন প্রক্রিয়া? মূল রং থেকে পানি কর্টেক্সে কেমনে প্রবেশ করবে? এই জায়গায় তো তোমার অবিশ্রবণ আছে, ঠিক না? এটা হবে অবিশ্রবণ, কারণ এই জায়গায় আমরা জানি যে পর্দার মাধ্যমে ভেদ করতে করতে তারপরে পৌঁছাবে। পানি উদ্ভিদের পাতায় পৌঁছাতে সাহায্য করে কোন প্রক্রিয়া? অবশ্যই অবিশ্রবণ প্রক্রিয়া। মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে কে? এই যে রক্তের শ্রেণীবিন্যাস করছিল হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। তারপরে তোমার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা? আমরা জানি অনুচক্রিকা। অনুচক্রিকা নর্মালি একটা আকৃতিতে থাকে, যখন বাতাসের সংস্পর্শে আসে তখন একদম ছেঁড়া বেড়া হাতটা ইয়ে করে ছড়াই দিয়া একটা অনিয়ত আকৃতি গঠন করে। তারপরে আমরা যদি এদিকে দেখি, বলতেছে যে পাতার উপর ও নিচে কিউটিনের আবরণকে কি বলে? পাতার উপর আর নিচে নিচে যে কিউটিনের আবরণ থাকে তাহলে কি বলে? এটাকে বলা হয় তোমার কিউটিকল, কারণ এটা দিয়ে আমরা একটা প্রশোধন দেখছিলাম যেটাকে বলা হয় কিউটিকুলার প্রশোধন। তাপমাত্রা বাড়লে প্রশোধন হার কমে নাকি বাড়ে? আচ্ছা, একটা জিনিস বলো, তাপমাত্রা বাড়তেছে, তাপমাত্রা বাড়লে আমরা কি জানি যে তোমার বাতাসের যে ধারণ ক্ষমতা, পানির ধারণ ক্ষমতা বা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা সেটা বাইরে যায়। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যদি বাড়ে তার অর্থ কি? অনেক বেশি প্রশোধন করলেও ওই জলীয় বাষ্প সেই পানিটা নিয়ে নিতে পারবে, অস্বাভাবিক কিছু না। তার মানে কি তাপমাত্রা বাড়লে প্রশোধন হার বাড়ে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার অনুপাত কি বলে? পরিমাণ এবং ধারণ ক্ষমতার যে অনুপাত আমরা কি জানি বলি? এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। যেমন ধরো আজকের হিউমিডিটি হচ্ছে তোমার অনেক বেশি, এই জন্য আমরা দেহ ঘামতেছি। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় তাহলে প্রশোধন হার কি হয়? কমে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা বোঝাচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা বেশি বলতে বোঝাচ্ছে আজকে তোমার পুরা একটা এলাকা যদি চিন্তা করো, ওই এলাকায় ধরো একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প নেওয়ার সক্ষমতা আছে, তার বেশিরভাগই আজকে পূরণ হয়ে গেছে। ধরো কোনো একটা জায়গায় 100 লিটার জলীয় বাষ্প ধারণ করতে পারে, ওই জায়গায় ধরো আজকে 80 লিটার ধারণ হয়ে গেছে, তার মানে আজকে জলীয় আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 80%। নর্মাল যে কোনো দিন থেকে এটা অনেক বেশি। নর্মালি ধরো 50-60% হইলে অনেক ভালো আর কি। এই আপেক্ষিক আর্দ্রতা যখন বেশি হয়ে যাচ্ছে তার মানে তার ধারণ ক্ষমতা অনেক বেশি পূর্ণ। এর প্রশোধন কি তার খুব বেশি দরকার আছে আরো বেশি পূর্ণ করার জন্য? মানে বাতাসের কথা বলতেছি, দরকার তো নাই, ঠিক না? যার কারণে আপেক্ষিক আর্দ্রতা বেশি হইলে প্রশোধনটা এত দরকার থাকে না, তার মানে প্রশোধন হার কমে যায় তখন। আর আলোর উপস্থিতিতে প্রশোধন কি হয়? আচ্ছা, আলোর মধ্যে তোমার দুই ধরনের আলো আছে। নীল আলোতে তোমার প্রশোধনটা মানে প্রশোধনের জন্য যে পত্ররন্ধ্র খোলা লাগে সেটা খুলে যায়। নীল আলো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোর উপস্থিতিতে প্রশোধন হার বেড়ে যায়। এছাড়াও আরো কিছু আছে, কাহিনী আছে, যেমন আলো হইলে তো আলোর সাথে সাথে তাপও থাকে, তাপ বাড়লে আবার তোমার বায়ুর ধারণ ক্ষমতা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তখন আবার বাড়ে। বায়ু চাপ বৃদ্ধিতে প্রশোধন কি হয়? বায়ুর চাপ বৃদ্ধিতে তোমার এখানে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে প্রশোধন কমে যায়। বায়ু চাপ বৃদ্ধিতে প্রশোধন হার কমে। বায়ু চাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়ার কি হয়? চাপ যদি তোমার কম থাকে তার মানে হচ্ছে বায়ুর মধ্যে তোমার ওই চাপটারে সাম্যাবস্থায় আনার জন্য সমানে তোমার হবে, প্রশোধন হবে। প্রশোধনের কারণে জলীয় বাষ্পগুলো গ্যাসে রূপান্তরিত হবে এবং চাপটারে একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট অবস্থায় নিয়ে আসবে, মানে যেটা বলা হয় সাম্যাবস্থা। এখন বায়ু চাপ যদি বাইরে থাকে আগে থেকেই বাড়া, ঠিক না? বায়ু যখন আগে থেকেই বাড়া তখন হচ্ছে প্রশোধন হার কি ওটা কম হবে, কম হওয়ার মাধ্যমে আবার সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। সেম ভাবে এখানে পরের প্রশ্ন বলতেছে যে বায়ুচাপ বৃদ্ধিতে বাষ্পীভবন ক্রিয়ার কি হয়? বাষ্পীভবন ক্রিয়ার প্রশোধন তো সেম টাইপের জিনিস না? প্রশোধনের মাধ্যমে কিন্তু পানি বাষ্প হইতেছে। তো বায়ুচাপ বৃদ্ধিতে যদি প্রশোধন কমে তার মানে বাষ্পীভবন ক্রিয়াও কমে। নেক্সট যদি দেখি আমরা, এখানে হচ্ছে যে কোন রক্তকণিকা ঘনপথ সৃষ্টি করতে পারে? আচ্ছা, কোন রক্তকণিকা ঘনপথ সৃষ্টি করে? সেটা হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা ঘনপথ সৃষ্টির মাধ্যমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার জীবাণু ভক্ষণ করে। রক্তের বর্ণহীন অংশকে কি বলে? রক্তের বর্ণহীন অংশকে কি বলে? রক্তরস বলে। এটা হচ্ছে তোমার রক্তরস। তারপর হচ্ছে পানি শোষণের জন্য কোন প্রক্রিয়া দুটি গুরুত্বপূর্ণ? ব্যাপন, ইমবাইবেশন, অবিস্রবণ ও প্রস্বেদন। অপশন তো মোটামুটি ভালোই দেওয়া আছে, এই জায়গায় তো
গুরুত্বপূর্ণ দেখতেছি হচ্ছে অবিশ্রবণ আর প্রশোধন। হ্যাঁ, অবিশ্রবণের মাধ্যমে পানি শোষণ হয় এবং প্রশোধনের কারণে তোমার আবার একটা পানির টান সৃষ্টি করতে পারে, যার কারণে পানি শোষিত হয়। খনিজ লবণ শোষণ প্রধানত কয়টি উপায় হয়? যে এটার কথা বলতেছিলাম, যে এটার মধ্যে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শোষণ, সক্রিয় শোষণ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সক্রিয় শোষণে উদ্ভিদ তার শরীরের থেকে শক্তি খরচ করে শোষণ করার জন্য, আর নিষ্ক্রিয় শোষণ হচ্ছে পানির মাধ্যমে শোষিত হয়। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় প্রবাহিত হয়ে কিসের মাধ্যমে? আচ্ছা, এটা আমরা পড়ছিলাম যে এফ ফর ফুড, এফ ফর ফ্লোয়েম, তার মানে খাদ্য আসলে ফ্লোয়েমের মাধ্যমে প্রবাহিত হয়। তো এই জায়গায় আবার অপশন দুইটা আছে, যে ফ্লোয়েমের সিভ নল আর ফ্লোয়েমের সঙ্গী কোষ। আমরা কি জানি, সিভ কোষ আর সঙ্গী কোষের মধ্যে কোনো কিছু পরিবহন হয় হচ্ছে সিভ নলের মাধ্যমে, আর সঙ্গী কোষ হচ্ছে তার পরিবহনটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে এটার আনসার কি হওয়া উচিত? তার আনসার হওয়া উচিত হচ্ছে ফ্লোয়েমের সিভ নল। তারপর রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগ হয়? আচ্ছা, যদি বাইরে যায় তাহলে তার মানে তার রক্তের ক্যান্সার হয়ে গেছে কাইন্ড অফ, যেটা বলা হয় যে হোয়াইট ব্লাডের ক্যান্সার, এরকম ওইটা। তো এটার ক্ষেত্রে জিনিসটা হয়ে যায় লিউকেমিয়া। লিউকেমিয়ার নাম অনেকটা ব্লাড ক্যান্সার। আর যদি তোমার শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় তখন সেটাকে বলা হয় যে লিউকোপেনিয়া। আচ্ছা, যাই হোক, এটা তোমরা পরবর্তীতে শিখবা। শ্বসনে ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য যথাক্রমে গোল আলু, মিষ্টি আলু, ঘৃতকুমারী যথাক্রমে কোন অংশে জমা থাকে? দেখো তো, গোল আলু, গোল আলু কি একটা কাণ্ডের অংশ না? এবারে মিষ্টি আলু কি? মিষ্টি আলু তো তোমার হচ্ছে গিয়া তোমার মূল। মিষ্টি আলু হচ্ছে মূল, গোল আলু হচ্ছে কাণ্ড, আর ঘৃতকুমারী কি পাতার অংশ। তার মানে এই যে তোমার খাদ্য শ্বসনের পরে যে খাদ্য, সেটা গোল আলু মানে কাণ্ডে প্রবেশ করছে, মিষ্টি আলু তথা মূলে, এবং ঘৃতকুমারী তথা পাতায় আসতেছে। এটা আনসার কোনটা হইতাছে? এই যে এটা খ। শীতকালে কি দিয়ে সিগন্যাল সঙ্গী কোষের মধ্যবর্তী রন্ধ্রগুলো ভরাট হয়ে যায়? এটা হচ্ছে তোমরা পড়বা এই যেরকম ক্যালস। শীতকালে এই জায়গায় ক্যালস পইরা ওটার মধ্যে রন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে তখন খাদ্য পাস হওয়া কঠিন হয়, পানি পাস হওয়া কঠিন হয়, যার কারণে উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার পাতাগুলাকে ঝরায় দেয়। আর পাতা ঝরানোর আরো কারণ আছে, যেমন শীতের দিনে তো এমনি থাকে, বাষ্প ঘনত্ব কম থাকে, যার কারণে অনেক বেশি প্রশোধন হইতে চায়, অথচ মাটির মধ্যে কিন্তু এত পানি তখন থাকে না, তখন অতিরিক্ত বাষ্পীভবন যাতে না হয়ে যায় এই জন্য আরো পাতা ফেলে দেয়। প্রশোধন বা বাষ্পমোচন কত প্রকার? আমরা জানি 3 প্রকার হয়। একটা হচ্ছে তোমার পত্ররন্ধ্রীয় প্রশোধন, একটা হচ্ছে গিয়া তোমার এই যে লেন্টিকুলার প্রশোধন, একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন। তো 3টা প্রশোধন করছিলাম আমরা। এটা কই এই জায়গায়। কোন উদ্ভিদের মোট প্রশোধনের 90 থেকে 95% হয় কেমনে? পত্ররন্ধ্রের মাধ্যমে। বাকি 5%-এর বাকি যে 5% থাকে সেটা তো কিউটিকলের মাধ্যমে, রেটিকুলারের মাধ্যমে 1% বা তার উপর। কপাটিকা থাকে কোন রক্তনালীকে? নারীর ভিতরে। এটা হচ্ছে তোমার ধমনী। ধমনীর ভিতরে কপাটিকা থাকে, শিরার মধ্যে কপাটিকা থাকে না। রক্তচাপ সর্বাধিক থাকলে একে কি বলে? সর্বাধিক হচ্ছে তোমার সিস্টোলিক চাপ। তারপরে হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন যৌগকে কি বলে? সেই জায়গায় বলতেছে যে হাইড্রোকার্বন এবং কোলেস্টেইন এর থেকে কি উৎপন্ন হয়, এই নাম থেকে তো বোঝা যাচ্ছে এটা কোলেস্টেরল। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ প্রাণী? পানি। এটা তো আমরা ফার্স্টেই পড়ছিলাম যে 90 ভাগ প্রাণী পানি। তারপরে দেখি প্রশ্নটা। তারপরে বলছে যে ঘরের কোন একটা, আচ্ছা, কোষ প্রাচীর প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে? এদের মধ্যে কি একটা থাকে না, পর্দা থাকে না, এবং পর্দা পাস করতে হয়। পর্দা পাস করার সময় তাদের মধ্যে তোমার হয়, অবিশ্রবণ হয়। এই জায়গায় অবিশ্রবণ দেওয়া নেই। আমার অপশনে কি আছে? আমার অপশনে আছে ইমবাইবেশন। এই যে ইমবাইবেশন এর কাহিনীটা কি হয়, কোষ প্রাচীরের মধ্যে কিছু উপাদান থাকে, যেমন স্টার্চ জাতীয় উপাদান। এই উপাদানগুলা কি করে? এই উপাদানগুলা পানি শোষণ করতে পারে। কলের ধর্মী কিছু পদার্থ এরা পানি শোষণ করে ফুলতে পারে। তো ওই কাহিনীটা ঘটে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষেত্রে। আর প্রোটোপ্লাজম এরা হচ্ছে এরকম ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করতে পারে। ঘরের এক কোণে কোনো কিছু রাইখা দিলে ওটার গন্ধ ছড়ায় যায়, তো এটা কি ব্যাপন? এটা কেমিস্ট্রির পড়া। অবিশ্রবণ দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কোন পর্দা দিয়ে আলাদা করে?
এটা কি হচ্ছে অর্ধবেদ্য পর্দা বা বৈষম্যবেদ্য পর্দা। কিসমিসকে পানিতে ভিজায় রাখলে সেটা ফুলে টসটস হয়ে যায়, এখানে কি ঘটে? এখানে ঘটে হচ্ছে অবিশ্রবণ। তারপর উদ্ভিদের কোন অঙ্গটি সাধারণত পানি শোষণে ব্যবহার হয়? পানি শোষণের জন্য কি বলছিলাম, ফার্স্টেই বলছিলাম না যে একটা মূলরম, প্রথমে হচ্ছে মূল থেকে কিছু মূলরম বের হয়, সেই মূলরমের মাধ্যমে তারা বিভিন্ন জিনিস শোষণ করে, পানি হোক লবণ হোক। তারপরে বলতেছে যে এখানে উদ্ভিদের কোনটি অতি প্রয়োজনীয় অমঙ্গল? আমরা বলছিলাম নেসেসারি ইভিল হুইচ ইজ প্রসেদন। তারপর কোন বিজ্ঞানীকে প্রসেদন, কোন বিজ্ঞানী বলছিল এটার নাম ছিল বিজ্ঞানী কার্টিস। তারপর রক্ত সংবহন তন্ত্র কোনটি নিয়ে গঠিত? রক্ত সংবহন তন্ত্র গঠিত হচ্ছে তোমার ইয়া দিয়ে, হৃৎপিণ্ড নিয়ে, ধমনী নিয়ে, কোষিক নালী সবগুলাই। তারপর লোহিত রক্তকণিকায় কোন রঞ্জক পদার্থ থাকার কারণে রক্ত লাল দেখায়? এটা হচ্ছে তোমার হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লাল, তাই রক্ত লাল। মানব দেহে কয় প্রকার রক্তকণিকা দেখা যায়? 3 প্রকার, ডাব্লিউবিসি, আরবিসি আর প্ল্যাটিলেটস। মানব দেহে কোন রক্তকণিকার সংখ্যা সবচেয়ে বেশি? লোহিত রক্তকণিকা 50 lakhs per ml। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত কণিকার পরিমাণ কত? এটা আসলে বারবার ভ্যারি করে। এখন তোমরা যদি পড়ো নতুন করে তাহলে হয়তো 600 গুণ পাবা, বাট এটা হচ্ছে তোমার এই বইয়ের জন্য 500 গুণ। এটা বারবার চেঞ্জ হয় এই তথ্যটা। রক্তে উপযুক্ত পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে কি হইতে পারে? হিমোগ্লোবিন না থাকলে কি হয়? রক্ত স্বল্পতার অপর নাম আবার অ্যানিমিয়া। তারপর রক্ত শূন্যতাও সেম জিনিসই বোঝায় অনেক, মানে ভেরিয়াস ক্ষেত্রে। তাহলে এটা সবগুলোই কারেক্ট। এবার দেহে প্রহরীর মতো কাজ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে, সেটা কোনটা? শ্বেত রক্তকণিকা। এ রক্তের গ্রুপ কোন গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে? এ অ্যান্টিজেন আছে এবং এ অ্যান্টিবডি নাই, এই দুইটা কেসের ক্ষেত্রে তারা রক্ত গ্রহণ করতে পারবে। কারণ এ সে যদি তোমার ও এর কাছ থেকে রক্ত নিতে চায় তাহলে কি তার কোনো অসুবিধা আছে? ও এর কাছ থেকে রক্ত নিলে ও এর কিন্তু এ আর বি অ্যান্টিবডি আছে, বুঝছো? এ আর বি অ্যান্টিবডি আছে, মানে ওর এ অ্যান্টিবডিটা ওর এ গ্রুপের রক্তের যে লোক তার রক্তের অ্যান্টিজেন তোমার যে রক্তকণিকা আছে ব্লাড সেল ওইগুলাকে ধ্বংস করতে পারে। কিন্তু একটা মানুষের দেহে যখন অন্য মানুষের রক্ত নেওয়া হয় সেটার পরিমাণ বেশি নাকি যে মানুষটা বেঁচে আছে ওই মানুষটার রক্তের পরিমাণ বেশি? অবশ্যই যে গ্রহিতা তার রক্তের পরিমাণ বেশি। তো তার এত রক্তের মধ্যে গ্রহিতা মানে সরি দাতার যে রক্ত হালকা পরিমাণ রক্ত তার অ্যান্টিবডি খুব বেশি ক্রিয়া করতে পারে না। তো ওই কেসে আমরা এই যে ও গ্রুপের রক্ত নিতে পারবো। এই জন্যই কিন্তু তোমার ও গ্রুপ সার্বজনীন দাতা হইতে পারছে, কারণ দাতার ক্ষেত্রে অ্যান্টিবডিটা এত বেশি ম্যাটার করে না। কিন্তু যখন গ্রহিতার দেহে অ্যান্টিবডি থাকে তখন ওই গ্রহিতার দেহের অ্যান্টিবডি দাতা গ্রুপের অ্যান্টিবডির সাথে মানে অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া কইরা তোমার একদম রক্ত জমায় ফেলে, যেটা তোমার জন্য খুব ক্ষতিকর হতে পারে। রোগীর জীবন সংকটাপন্ন অবস্থায় রক্ত সঞ্চালন করতে হলে দাতা ও রোহিতের রক্তের গ্রুপ জানা না থাকলে কোন গ্রুপের রক্ত সঞ্চালন করা অধিক নিরাপদ? এটা হচ্ছে RH নেগেটিভ থাকতে হবে এবং ও দিয়ে দিতে হবে, মানে ও নেগেটিভ হচ্ছে সবচেয়ে সেফ যে কোনো কেসের জন্য। এই র্যাস আসো মনে করো একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনের মতো কাজ করে। যদি তোমার না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, থাকলে না সমস্যা। লসিকা গ্রন্থিতে কোন রক্তকণিকা তৈরি হয়? লসিকা গ্রন্থিতে তোমার শ্বেত রক্তকণিকা তৈরি হয়। কোন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর অন্তর, এটা তোমরা অনেক জায়গায় টোস্টারে হয়তো দেখবা, এটা হচ্ছে তোমার 4 মাস অন্তর অন্তর রক্ত প্রদান করা যায়। রক্তে কতটি প্রাচীর থাকে? সরি রক্ত না, হৃৎপিণ্ডে কয়টি স্তর থাকে? হৃৎপিণ্ডে তোমার আমরা জানি যে 3টি করে স্তর থাকে, ওইটাই তো এন্ডো এক্সো একবার পড়ছিলাম, ঠিক না? হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে 3টি। আই ডোন্ট নো এরকম ঝামেলা করলো কে। আচ্ছা যাই, দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা কোন স্তর গঠিত? দৃঢ় অনৈচ্ছিক পেশি দ্বারা আমরা জানি কি ভিতরের বা মাঝখানে যে স্তরটা সেটা গঠিত, মাঝখানের স্তরের কারণেই তো এই চাপাচাপিটা করতে পারতেছে। সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম, মাঝখান মানে মায়ো। ডানোলিন্দ আর ডানিলয়ের মাঝখানে ছিদ্রপথে কোন বাল্ব থাকে? আমরা বলছি ডানিলয়ের অলিন্দের ভিতরে থাকে হচ্ছে ট্রাইকাস্পিড বাল্ব আর বাম পাশে থাকে হচ্ছে বাইকাস্পিড। এটা কি ট্রাইকাস্পিড হবে?
তারপর হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট বাইকাসপিড বাল্ব কোথায় থাকে? দুই পাল্লা মানে কি, যে বাইকাসপিড যেটা, সেটা কোথায় আছে? সেটা হচ্ছে এই যে এখানে বাইকাসপিড বাল্ব। দুই দুই পাল্লা বিশিষ্ট বাইকাসপিড বাল্ব, এটা থাকে হচ্ছে বাম পাশে, এই যে বাম অনিন্দ আর বাম নিলয়। কলের জাতীয় শুষ্ক পদার্থের পানি শোষণকে কি বলে? এই যে ইমবাইবেশন একটু আগে বলছিলাম যে কোষ প্রাচীরের মধ্যে স্টার্চ ধর্মী কিছু পদার্থ থাকে, ওই স্টার্চ হচ্ছে কলয়েড ধর্মী, যারা হচ্ছে এই যে ইমবাইবেশন করে। তারপর কিছু লিখিত প্রশ্ন দেখতেছি আমরা। এই লিখিত প্রশ্নের মধ্যে ফার্স্টে আসছে হচ্ছে কোষরস। কোষরসকে কি বলে? কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কোষরস বলে। আচ্ছা, অনেক সময় আমরা ইউজ করি একটা ওয়ার্ড স্যাপ, মানে আমরা থুতুকে অনেক সময় স্যাপ বলি। আসলে এই স্যাপটা কিন্তু কোনো বাংলার ইয়ার ওয়ার্ড না, মানে যেটা বলা হয় যে গ্রামীণ ভাষা। আমি আর আসলে ছোটবেলায় এরকম মনে করতাম, আচ্ছা স্যাপ মনে হয় এটা ইয়ারা বলে, মানে যারা একটু রুরাল পিপল এরকম। অথচ আমি দেখলাম যে স্যাপ মানে হচ্ছে রস বোঝায়, তো লালা রসকেও স্যাপ বলে, এটা ইংরেজিতে বলে। সো এটা আর কি তোমাদের জানাইলাম। কোষ রসও কিন্তু স্যাপ, কিন্তু সেটা কি সেল স্যাপ। এটা কি কি বলতেছে যে কোষের ভিতরকার পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে কোষ রস বলে। প্রশোধন একটি প্রয়োজনীয় ক্ষতি, সেটাকে ব্যাখ্যা করছে কেমনে, যে পানি শোষণের চেয়ে, মানে যতটুকু পানি সে নিতেছে তার চেয়ে বেশি যদি প্রশোধন করে ফেলায়, তাহলে কিন্তু উদ্ভিদের মধ্যে পানির ঘাটতি দেখা দিবে, এবং পানির পাশাপাশি খনিজের ঘাটতিও দেখা দিবে, যার কারণে উদ্ভিদের মৃত্যু হইতে পারে। তো মৃত্যু হওয়া তো এটা তো কখনোই ভালো জিনিস না, ঠিক না? অথচ আবার এই প্রশোধন ছাড়া সে বাঁচতেও পারতেছে না, তার মানে লিখিত প্রয়োজনীয় ক্ষতি বা নেসেসারি ইভিল। এটা কে বলছিল? এটা বলছিল বিজ্ঞানী কার্টিস। তারপরে আপেক্ষিক আর্দ্রতা কি? এটা হচ্ছে তোমার বায়ুতে একটা ধারণ ক্ষমতা থাকে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা। সেই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার কতটুকু তোমার উপস্থিত আছে, সেই যে অনুপাতটা, সেই অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতার মাধ্যমে আমরা একটা আবহাওয়ার একটা পরিমাপ দিই। যেমন ধরো আজকের আবহাওয়ার যদি আমরা হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বলি, সেটা ধরো হচ্ছে 75% বা 70%। তার মানে কি আজকে যথেষ্ট অস্বস্তিকর একটা পরিবেশ, ঘামার জন্য একদম পুরো বেস্ট পরিবেশ। আর তারপর হচ্ছে ব্যাপন কি? যে প্রক্রিয়ায় কোনো উচ্চ ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোনো একটা তোমার দ্রব ছড়ায় পড়ে, সেই জিনিসটা হচ্ছে ব্যাপন। তারপরে হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কয়টা? 3টা, সেটা হচ্ছে অ্যাপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। প্রশোধন কি? স্থলজ উদ্ভিদ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া তার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই হচ্ছে প্রশোধন বা বাষ্পমোচন। লিপোপ্রোটিন হচ্ছে 3 প্রকার: এইচডিএল, এলডিএল আর ট্রাইগ্লিসারাইড। এইচডিএল, এলডিএল এর পূর্ণরূপগুলো জানবা, হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর লো ডেনসিটি লিপোপ্রোটিন। গ্র্যানুলোসাইট কত প্রকার ও কি কি? আচ্ছা, এটার মধ্যে আমার একটা মানে তোমাদের জানানোর আছে, সেটা হচ্ছে গ্র্যানুলোসাইডের গ্র্যানু অর্থ হচ্ছে গ্রেন, এই ওয়ার্ডটা থেকে আসছে। গ্রেন কি? দানা না? আমরা জানি হচ্ছে গ্রেন তাদেরই বলা হয় যেগুলো হচ্ছে তোমার শস্য দানা, যেমন ধরো ধান, যব, গম, এগুলাকে বলা হয় গ্রেইন। সো দানা থেকে আসছে গ্রেইন। আচ্ছা, আর লো সাইট মানে হচ্ছে এটা তোমার শ্বেতরক্ত কণিকার ক্ষেত্রে বোঝানো হয়। তো শ্বেতরক্ত কণিকার ক্ষেত্রে যাদের দানা আছে তাদেরকে বলা হয় গ্র্যানুলোসাইট। ফাইন। এখন গ্র্যানুলোসাইটের মধ্যেও তারা 3টা ভাগ করে দিচ্ছে, সেটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল আর বেসোফিল। এখন এই নামগুলোর শেষে একটা জিনিস কমন যে দেখছো, ফিল। ফিল জিনিসটা, এখন তুমি কোনো একটা দানাদার জিনিস যদি টাচ করো, তাহলে কি তুমি ফিল করতে পারবা না? কোনো একটা মসৃণ সার্ফেসে কিছু দানা রেখা তুমি টাচ করলা, তাহলে কি তুমি ফিল করতে পারবা না? সো দানাদার বা গ্র্যানুলোসাইট কোষগুলোকে তুমি এরকম ফিল করতে পারবা। তো এদের নামগুলোর মধ্যে দেখবে থাকে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। অথচ যারা অ্যাগ্রানুলোসাইট, মানে যাদের গ্রেইন নাই, নট গ্র্যানুলোসাইট বা অ্যাগ্রানুলোসাইট, তাদের ক্ষেত্রে দেখবা নামগুলো হয় এরকম: মনোসাইট আর নিউট্রোফিল, মনোসাইট আর যেটা হচ্ছে লিম্ফোসাইট। তো এটার মধ্যে কি জাস্ট সাইট থাকে, ফিল থাকে না। তো আর একটা হচ্ছে তোমার এই পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? আমরা জানি 4টা, সবাই জানি, এটা খুব সহজ একটা প্রশ্ন। 2টা নিলয়, 2টা অলিন্দ। আচ্ছা, শ্বেতরক্ত কণিকার কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, এটাই আর কি মেইন কাজ। তো আর তেমন কিছু নাই এই স্লাইডে, তো এইটুকুই থাক। দেখা হবে হয়তো অন্য কোনো দিন।